আচ্ছা, শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের আপনারা বিগত ক্লাসে 10 পর্যন্ত পড়েছিলেন, আর আমি নেক্সট আরো 10টা পাঠিয়েছিলাম। তো 20-র পর থেকে আজকে ক্লাসে সবাই পড়ুন, এক একজন করে একটি করে শ্লোক পড়ুন। যেখানে ভুল ভ্রান্তি হবে আমি বলে দিচ্ছি, প্রত্যেকে বেসিক জিনিসগুলো মাথায় রেখে পড়ার চেষ্টা করুন। আচ্ছা, সো ফ্রম 21 স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, আদিত্য বাবু পড়ুন 21। वेदा আচ্ছা, প্রথমে विनाशिनः আমাদের গীতার মঙ্গল শ্লোকটা একবার কেউ একজন করুন, যার মনে আছে। वसुदेव পড়বো এটা স্যার। তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, वसुदेव सुतं देवं আচ্ছা আচ্ছা আদিত্য বাবু বলুন। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ওকে, এবারে শুরু করুন। वेदा विनाशिनं नित्यं येनमजव्ययं कथं स पुरुषः पार्थ कङ्घातयति हन्तिकम्। আচ্ছা, কম আছে, একটা ক অনুস্বার আছে, কেমন? হ্যাঁ, কম। আচ্ছা দেখুন, শ্লোকটা একটু দীর্ঘ করে টানতে হবে। ইয়ে একারটা দীর্ঘ আছে, ঠিক আছে। আর বেদা বিনা শিটা রহস্য আছে, আপনি ওটা একটু টেনেছেন। তাহলে যেগুলো রহস্য সেগুলোকে টানবেন না একদম, আর যেগুলো দীর্ঘ সেগুলোকে একটু করে টানতে হবে। দেখুন, বেদা বিনাশিনং নিত্যম নামজমব্যয়ম কথম স পুরুষঃ পার্থ কঙ্ঘাতয়তি হন্তিকম। আচ্ছা, আর একবার বলুন। वेदा विनाशिनं नित्यं येनं এখানটা দীর্ঘ আছে, তাহলে ইয়া একদম ডিরেক্টলি, তারপরে ইয়েকার মানে ইমিডিয়েট একেবারে ইয়ে এরকম ইয়ে নামাজামাব্যয়ম। বলুন। আচ্ছা, কোন একারটা বুঝতে পারছি না। আচ্ছা, এ যেটা একার আছে না, ইয়া হ্যাঁ একার হ্যাঁ দিয়ে হ্যাঁ শুরু হচ্ছে, তাহলে ইয়া ইমিডিয়েট একার, তারপরে মানে আচ্ছা ইয়া আচ্ছা, ওকে ওকে। এতটা মানে দীর্ঘ করার প্রয়োজন নেই, মানে ইয়ে এরকম উচ্চারণটা। ওকে, वेदा विनाशिनं नित्यं जयेनमजव्ययम् कथं स पुरुषः पार्थ कङ्घातयति हन्तिकम्। আচ্ছা, ওই ওয়ার্ডটা আছে হচ্ছে ইয়ে নামা জামা ব্যয়ম। এ নাম অজম অব্যয়ম একসাথে করলে ইয়ে এ নামা জামা ব্যয়ম, এ নামা জামা ব্যয়ম। ওকে, जयेनमजव्ययम् না এ না মা, এ না মা জামা ব্যয়ম। एनमजमयम् হুম, এ না মাজামাব্যয়ম, এ না মাজামাব্যয়ম। एनमजमव्ययम्। এরকমই। দেখুন, আমি আরেকবার পড়ছি, দেখুন। বেদা বিনাশিনং নিত্যম নামজমব্যয়ম কথম স পুরুষঃ পার্থ কঙ্ঘাতয়তি হন্তিকম। ওকে, ঠিক আছে, বেশ, তাহলে বেশ আরো চেষ্টা করবেন ঠিকঠাক করে পড়ার। আচ্ছা, নেক্সট মানসবাবু, পরের শ্লোকটা কেমন ভাবে পড়তে হবে, যেহেতু অনুষ্টুপ ছন্দে নেই। দেখুন, 4 লাইনের শ্লোক, তো আমরা ওই ইন্দ্র বাজরা উপেন্দ্র বাজরা যে স্টাইলে পড়েছি সেই একই রকম স্টাইলেই পড়ব। আচ্ছা মানসবাবু, শোনা যাচ্ছে?
হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্যার বলুন। বলতেছেন একটু, আপনি একটু বলে দিন, ওটা আমি বলতে পারবো না, সুরটা ভুলে গেছি আমি। একটু আচ্ছা দেখুন, একটু আমি স্যার বলে এক মিনিট দিচ্ছি বলে একবার। দিন, তারপরে। হ্যাঁ, একবার বলে দিন। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णा। আচ্ছা, ওটা জীর্ণানি বললে ভালো হয়, মানে এইভাবে ব্রেক করলে ভালো হয়। তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি। নেক্সট লাইন শুরু হবে অকার দিয়ে, মানে জীর্ণানি অন্যানি একসাথে সন্ধি করলে, ইকার এবং অকার সন্ধি করলে ইয়া ফেলা, তাই জন্য নিয়ানি আছে ওটা। তাহলে আমরা ওখান থেকে ব্রেক করছি। জীর্ণানি, তারপরে অন্যানি অকার দিয়ে শুরু হবে। জানি। अन्यानि संयाति नवानि देहि। আচ্ছা, ঠিক আছে, করবো একবার স্যার। বলুন। वसांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संजाति नवानि देहि। বাহ, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট মৌসুমী ম্যাডাম। হ্যাঁ স্যার, ওই 23 নম্বরটা। 23। হ্যাঁ, হ্যাঁ, এটা কোন সুরে পড়তে হবে? এটা অনুষ্টুপ, আচ্ছা, অনুষ্ঠুপ। মানে মোস্টলি মানে গীতার শ্লোকগুলো আমরা এই সুরেই পড়ছি, মানে অনুষ্টুপে যেহেতু আছে তো বেশিরভাগটা। হ্যাঁ হ্যাঁ, বলুন। অনুষ্ঠুপ স্যার। নৈনং ছিন্দান্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ না চৈনং ক্লেদয়ন্তাপো না শোষয়তি মারুতঃ। দেখুন, বেসিক যে রুল হ্রস্ব এবং দীর্ঘ সেটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। দেখুন, আমি পড়ছি একবার, দেখুন। নৈনং। যেগুলো দীর্ঘ আছে জাস্ট সেগুলোকে টানছি, আর হ্যাঁ হ্রস্ব হলে কি করছি, সেখানে কোনো রকম একটা মানে স্টপ কিছুই থাকছে না, হ্যাঁ ইমিডিয়েট পরের ওপরে চলে যাচ্ছি। দেখুন, হুম, নই দীর্ঘ আছে, তাহলে টানতে হবে একটু। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः। আচ্ছা। দেখুন, কিছুই না, হ্যাঁ জাস্ট যেগুলো দীর্ঘ হুম সেখানে আমি হুম একটু টানছি, আর বাদ বাকি মানে যে অক্ষরগুলো আছে যেখানে হ্রস্ব, আমি হ্যাঁ ওখানে একদম কোনোভাবেই যে একটা যে স্টপ বা একটা অক্ষর হুম থেকে আর একটা অক্ষর একটু যেন ব্রেক হয়ে যাচ্ছে, হুম কিছুই হচ্ছে না, মানে একেবারে ইমিডিয়েট পরের অক্ষরে চলে যেতে হবে যেখানে হ্রস্ব। হ্যাঁ, বলুন। আর একবার পড়বো। নাইনং ছিন্দন্তি শস্ত্রাণি নাই, শুরু হচ্ছে না। নাইনং দহতি পাবকঃ না চৈনং ক্লেদয়ন্তপো না ত্যাপো দীর্ঘ আছে ওটা, ক্লেদয়ন ত্যা আকার আছে, তাহলে ত্যাপো দুটোই টানতে হবে। ক্লেদয়ন্ত্যাপো নাশোষয়তি মারুতঃ। গুড। তাহলে কিছুই না, বেসিক এই যে নিয়মটা হ্রস্ব দীর্ঘ, এইটাকে আমরা খেয়াল করে চললেই দেখবেন মানে অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা প্রথম দিকের ক্লাসে বলেছিলাম যে আমাদের এই হ্রস্ব এবং দীর্ঘ হ্যাঁ এইটাকে যদি আমরা ঠিকঠাক ব্যালেন্স করতে পারি, দেন আমাদের চ্যান্টিং এর হ্যাঁ মানে দেখবেন বাই ডিফল্ট যেন হয়ে যাচ্ছে চ্যান্টিংটা।
আচ্ছা আলাদা স্যার করে বলছি যে আমাদেরকে এখানে চেষ্টাটা করতে আ- হচ্ছে না। আচ্ছা স্যার বলছি যে গীতার যে এই যে 18টা অধ্যায় আছে তাই না গীতাতে, হ্যাঁ এই 18টা অধ্যায়ে প্রতিটা অধ্যায় তো এক একটা মানে সবসময় যে অনুষ্ঠুপ ছন্দ হচ্ছে তা না, যে উপরে যে উনি তখন ওই যে বাসাংশী ওটা বললেন যে ওটা অন্য ছন্দ উপজাতি না কি যেন একটা, হ্যাঁ আবার এইটা হচ্ছে অনুষ্ঠুপ, তাহলে একই অধ্যায়ের মধ্যে এরকম মিশ্র ছন্দ আছে? হ্যাঁ এবারে কি এটা ধরুন একটা ডায়লগ চলছে, এবারে ডায়লগের হুম। ক্ষেত্রে এবারে যেখানে মানে এরকম বাধ্যবাধকতা কিছু নেই যে কোনো আমরা একটা ছন্দকে মেনটেন করতে হবে। আচ্ছা। যেমনটা দেখবেন বিশেষ করে আমাদের সম্ভবত শিবমহিম্ন স্তোত্র, ওখানে দেখবেন হুম একাধিক ছন্দ আছে। ওই স্তোত্রে প্রায় আমরা 5টা 6টার বেশি ছন্দ পাচ্ছি ওখানে। তো হুম ব্যাপারটা এরকম না, এবারে গীতার ক্ষেত্রে খুব অল্পই এসছে, মানে অনুষ্টুপকে বাদ দিলে হ্যাঁ খুব অল্প শ্লোক একেবারে অন্য ছন্দে এসছে। অন্য ছন্দ বলতে বেশিরভাগটা সেই হ্যাঁ উপজাতি, মানে আমাদের ওই হ্যাঁ হ্যাঁ ইন্দ্রবজ্রের স্টাইলে যে শ্লোকগুলো পড়েছি হ্যাঁ। ওই স্টাইলেই পড়তে হবে, মানে এটা খুব সংখ্যাটা খুবই কম। মানে আচ্ছা। দ্বিতীয় অধ্যায়ে কিছু কয়েকটা এসছে মাত্র, আর হুম এরপরে সম্ভবত একাদশ অধ্যায় মানে 11 নম্বর হুম অধ্যায়ে হুম ওটা অনেকটাই আছে। মানে একাদশ অধ্যায়ে প্রায় অনেকটা শ্লোক, মানে প্রায় কয়েকটা অনুষ্টুপ আছে, বেশিরভাগটাই অন্য ছন্দে আছে, মানে এরকম 4 লাইনের আচ্ছা শ্লোক। আচ্ছা আর বাইরে আর খুব একটা আসেনি। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বেশ। এরপরে সৌমিত্র বাবু, হ্যাঁ স্যার। আচ্ছা পরের শ্লোকটা দেখুন। তিনটে লাইন রয়েছে, বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলুন। চেদয়ম মদাহয়ম ক্লেদः শস্যেব চ নিত্যঃ সর্বগতঃ স্থাণুরচলহয়ম সনাতনঃ। আচ্ছা ঠিক আছে, এখানে 2 লাইনই পড়ুন, অসুবিধা নেই। আচ্ছা দেখুন এখানে মানে আপনি যে কিছু কিছু ভুল করেছেন সেগুলো অসুবিধা নেই, কিন্তু ওই হ্রস্ব দীর্ঘের ভুলটা কিন্তু হচ্ছে। তাও দেখুন, মানে অচ্ছেদ দীর্ঘ, দুটো দীর্ঘ আছে, আর ওই আচ্ছা ওই যে হকারের মতো দেখতে লাগছে সেগুলো লুপ্ত আকার। ইট মিনস ওকে। ওগুলোর কোনো উচ্চারণ আমরা করব না। তাহলে আচ্ছা, চেদয়ম অচ্ছেদ্য, অচ্ছেদ্য ইয়মদাস্য, মানে ওখানে আমরা অচ্ছেদ্য ইয়ম বললে হবে না তো, ওখানে রিটেন আচ্ছা ফর্ম যেমন আছে ইয়ম ইয়ম, তারপরে অদাস্য এরকম তো লেখা নেই ওখানে। হুম, ম এবং অ দুটোকে একসাথে করে লেখা আছে, তাহলে প্রোনাউন্সিয়েশনটা সেরকমই করতে হবে ম। তাহলে অচ্ছেদ্য ইয়ম বললে তাহলে আমি অকারটাকে বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু রিটেনে সেরকম নেই তো, অকারটাকে আলাদা করে দেওয়া নেই। তো যেমনটা লেখা আছে, কেমন লেখা আছে, অচ্ছেদ্য ইয়ম, ম লেখা আছে, অ বলতে হবে অচ্ছেদ্য ইয়ম দাস্যোয়ম। তাহলে দাস্যোয়ম এখানে থামছি, এবারে অকার দিয়ে পরের পাঠ শুরু করছি। অক্লেদ্য শস্য এবচ। নেক্সট নিত্য সর্বগতস, পরে দন্তস্ব আছে আবার, তাহলে একই হ্যাঁ, নিত্য সর্বগতস স্থানুর, স্থানুর অথবা স্থানুহু এরকম বললে আমাকে পরেরটা শুরু করতে হবে অকার দিয়ে। অচালুয়ম, মানে রকারটা বিসর্গ হয়ে গেছে, মানে অকার পড়ে আছে, তাহলে অচালুয়ম সনাতনঃ। अच्छेद्यो यमदास्योऽयम् अक्लेद्यो शोष्य एव च नित्यः सर्वगतस्थाणुः अचलोऽयं सनातनः। বলুন। এটা স্যার প্রথম লাইনটা হচ্ছে ওই 2 লাইনটা বলুন, অচ্ছেদ্য ওখান থেকে যেটা বললেন ওটাই বলুন। চেদয়ম, না স্যার, কি বলবেন? অচ্ছেদ্য ইয়মদাস্যোয়ম, মানে ইয়ম বলতে হবে। অচ্ছেদ্য ইয়ম বললে আমি ঠিকঠাক উচ্চারণ করছি না, তাহলে ইয়ম, চেদ ইয়মদাহ, হ্যাঁ ইয়মদাস্যোয়ম। ইয়ম হুম। চেদ নয় ইয়মদায়ম। দিও,
দয় জাফালে কেমন হবে? ওকার দিয় দিও, দিও। হচ্ছে দিয় হুম, হচ্ছে দিয় মাদা আলাদা আলাদা হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা দেখুন, আপনি শুনে বলুন, ঠিক আছে? একটু কঠিন আছে এই শ্লোকটা, আপনি শুনে শুনেই বলুন, অসুবিধা নেই। দেখুন, বলুন, মানে শুনবেন আর বলবেন তারপরে। আচ্ছা স্যার। अच्छेद्यो यमदास्योऽयम्। হচ্ছে তারপর আচ্ছা, দিও আরেকবার শুনুন। আচ্ছা, যতটুকু বলছি ততটুকু বলুন। अच्छेद्यो হচ্ছে দিয় यमदास्योऽयम्। यमदाह्योऽयम् अच्छेद्यो यमदास्योऽयम्। अच्छेद्यो यमदाह्योऽयम् अक्लेद्यो शोष्य एव च। अक्लेद्यो शोष्येव च नित्यः सर्वगतस्थाणुः। नित्यः सर्वगतस्थाणुः अचलोऽयं सनातनः। अचलोऽयं सनातनः अचलोऽयं सनातनः। अचलोऽयं सनातनः। আচ্ছা, পুরো শ্লোকটা এবারে আপনি বলুন। अच्छेद्यो यमदाह्योऽयम् স্যার। হচ্ছে, বলুন। अच्छेद्यो यमदाह्योऽयम् अक्लेद्यो शोष्येव च नित्यः सर्वगतस्नानुः अचलोऽयं सनातनः। বাহ, গুড, এখন ঠিক আছে। আচ্ছা, এরপরে সুনিতা ম্যাডাম। হ্যাঁ স্যার, 25টা বলুন তো। পরের শ্লোকটা বলুন। অব্যক্তোয়ম অচিন্তোয়ম, না হলো না, একবার বলছি। আচ্ছা, এখানে কি করতে হবে আমাদেরকে? এইটা অব্যক্ত টানা হয়ে বললে গেছে না? হবে না, মানে হ্যাঁ, মকারটাকে মানে ম বলতে হবে। ইয়ম বললে তাহলে অ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সেটা করা যাবে না। অব্যক্ত ইয়ম, ইয়ম ইয়ম। চিন্ত্য ইয়ম। ও, পরের ইয়ম ওটাও ওরকমই হবে, ইয়ম। পরেরটা ভাঙতে হবে, পরেরটা আমাদের ও, পাদের শেষ যেহেতু। পরেরটা ভাঙতে হবে। আচ্ছা চিন্ত্য আচ্ছা। ইয়ম অবিকার্য, অকার দিয়ে শুরু করতে হবে, বলুন। অব্যক্তোয়ম চিন্তোয়ম অবি অবিকা না, ওটা টানা হবে না। অবিকার্যোয়মুচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনং নানুশোচিতুমর্হসি। চিতু, চি হ্রস্ব, শোচি তাহলে চিতে টানা হবে শোটাকে না, টানবেন, দেখুন। হ্যাঁ। নানুশোচিতুমর্হসি। নানুশোচিতুমর্হসি, না তুটা আবার টানতে হবে। না না, নানু হবে না, তুই হ্রস্ব। হর্ষ, আচ্ছা। নানুশোচিতুমর্হসি। এটাই ঠিক। দেখুন, অব্যক্তো ইয়মচিন্তো ইয়ম অবিকার্যো ইয়মুচ্যতে তস্মাদেবং বিদ্বৈনং নানুশোচিতুমর্হসি। ওকে, আচ্ছা নেক্সট। আচ্ছা, উজ্জ্বল বাবু তো আজকে বলতে পারবেন না,
আচ্ছা, নেক্সট আবার আর একটা রাউন্ড, মানে আরো কয়েকটা শ্লোক হয়ে যাক। আচ্ছা, আবার প্রথম থেকে আদিত্যবাবু, তাহলে অনেকেই কিছু কিছু ভুল করেছেন, সেগুলো মানে প্রথম রাউন্ডে যে শ্লোকগুলো বললেন কিছু কিছু ভুল হয়েছে, সবগুলোই ঠিক করে দেওয়া হলো। এবার সেই অভিজ্ঞতা থেকে নিজেরা একটু পরের শ্লোকগুলো, মানে যে ভুলগুলো করেছিলেন মানে ব্যক্তিগতভাবে, সেইগুলো যেন রিপিটেশন না হয়। অন্য দু একটা কিছু ভুল হলে হতে পারে, কিন্তু একই ভুল যেন আর না হয়। বলুন 26। अथ चैनं नित्यजा अथ चैनं नित्यजातं नित्यं वा मनसे मृतं तथापि तं महाबाहो नैनं सूचितुमर्हसि। আচ্ছা, ওইটা একবার বলুন, মন্যাসেটা ভালো করে উচ্চারণ করুন দেখি, ওই ওয়ার্ডটা। मन्यसे মন্যাসে। मन्यसे আর मन्यसे শ্লোক বলার সময় কেমন বলেছিলেন? মন্যসে বলেছিলাম নাকি? ঠিক করে ওই ওয়ার্ডটা ঠিক করে আর একবার পুরো শ্লোকটা বলুন। अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतं तथापि त्वं महाबाहो नैनं शुचितुमर्हसि। আচ্ছা, ওখানে মানে এইরকম একটা ব্রেক নেওয়ার দরকার নেই। শো, চি, তু, মানে একই রকম হ্যাঁ, ভাবে ওটা একটা একসাথে হচ্ছে না। দেখুন, নৈনম শোচিতুমর্হসি, মানে যদি দেখেন যে অনেকগুলো একাধিক মানে হ্রস্ব অক্ষর আসছে, হ্রস্ব অক্ষর যদি একাধিক আসে, আমাদেরকে আলাদা করে মানে এরকম মনে করার দরকার নেই যে একটু থেমে যায়, মানে এতগুলো হ্রস্ব অক্ষর পর পর একসাথে বলে দেবো, একসাথেই বলবেন। শোচিতুমর্হসি, চিতুমর্হসি, এরকম। शुचितुमर्हसि। মানে চিতুমর্হসি এমন হুম, ভাবে বলবেন যেন শুনে মনে হয় যেন ওটা একটা শব্দ হয়ে গেছে। চিতুমর্হসি যেন একটা একটা ওয়ার্ড, শুনে এরকমটা মনে হবে। ঠিক না? প্রোনাউন্সিয়েশনটা সেইভাবেই হবে। নৈনম শোচিতুমর্হসি। नैनं शुचितुमर्हसि। না, চি হ্যাঁ, কেটে যায়। টানা যাবে না একদম, মানে হুম, এই সবগুলো যেহেতু হ্রস্ব আছে, একেবারে মানে যেমন মানে একদম কোনো রকম সময় নেওয়া যাবে না। সো দেখুন, চিতুমর্হসি একসাথে বলতে হবে, চিতুমর্হসি। चितुमर्हसि शुचितुमर्हसि আবার চিটাকে টানছেন, একটু হলেও টানছেন, আচ্ছা, দরকার নেই এটা, ঠিক আছে। সো চিতুমর্হসি, মানে शुचितुमर्हसि হুম, शुचितुमर्हसि। মানে এমন ভাবে উচ্চারণ করবেন যেন শুনে মনে হয় যে চিতুমর্হসি যেন একটা ওয়ার্ড, ইটস এ সিঙ্গেল ওয়ার্ড, এরকম যেন শুনে মনে হবে। चितुमर्हसि এরকম शोचितुमर्हसि। একদম। ওকে, আচ্ছা, নেক্সট মানসবাবু, হ্যাঁ 27। হ্যাঁ স্যার। এটা খুব প্রসিদ্ধ শ্লোক। জাতস্য হি ধ্রুবো মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্যে হস্তে নত্যম শোচিতুর নত্যম শোচিতুম না হলো না আচ্ছা দেখুন, নত্যম এটা কিন্তু অনেকক্ষণ ধরে চলছে, আগে সেই মানে 25 শোচিতুমর্হসি থেকে চলছে এটা। নত্যম শোচিতুমর্হসি। আচ্ছা, বেসিক যে নিয়মটা আছে আমাদের, দীর্ঘটা এখন শোটা দীর্ঘ, তো ওটাকে টানুন আগে। নত্বম নত্যম শো, শোটাকে টানুন, মানে শো ওখানে গিয়ে শোচিতুমর্হসি। আপনার কাজ আচ্ছা করুন। মানে যেখানে দেখুন আমাদের এই অ্যাকচুয়ালি দীর্ঘ অক্ষরগুলো টানছি, এটা অ্যাকচুয়ালি আমাদেরকে একটা সুযোগও দিচ্ছে যে পরের অক্ষরগুলো বা একটু প্ল্যানিং করে নেওয়ার বা একটা সুযোগও পাচ্ছি, সময় পাচ্ছি আমরা একটা। নত্বম শো চিতুমর্হসি। শোচিতুমর্হসি আচ্ছা, আর নত্যম একটা শোচিতুমর্হসি। মান্যাসে মৃতম, মানে নয় জফলা, প্রোনাউন্সিয়েশনটা মানে স্পষ্ট হচ্ছে না, মানে আরো স্পষ্ট হবে।
মান্যাসে বলুন দেখি। মন্যাসে, মান্যাসে আগে মানে সেই বাংলাতে যেমন মন্যাসে, আমরা বলি না, বাংলাতে তার একটা প্রভাব থাকছে। মানে মন্যাসে বাংলাতে বাংলাতে আমরা বলি নয় যে ফেলে মন্যাসে, মন, মানে একটা যেন হ্যাঁ হ্যাঁ, ওটার প্রভাবের কাছাকাছি যাচ্ছে, মানে প্রোনাউন্সিয়েশনটা যেন বাংলার কাছাকাছি যাচ্ছে, মানে সংস্কৃতের কাছাকাছি হচ্ছে না। মন্যাসে, মান্যাসে। মন্যাস, মন্যাসে। ওকে, আচ্ছা আর একবার বলুন। জাতস্য হি ধ্রুবো মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদপরিহার্যার্থে নত্যং শোচিতুমর্হসি। গুড, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট মৌসুমী ম্যাডাম, হ্রস্ব দীর্ঘ। হ্যাঁ এটা কিন্তু আপনার প্রতি ক্লাসে ভুল হচ্ছে। এই শ্লোকটা হ্যাঁ আপনি সেরকম হলে আপনি সময় নিন, কোনগুলো দীর্ঘ আছে, হ্রস্ব আছে, হুম আপনি সময় নিন। একবার না হয় মিউট করে আপনি বলেও নিন। আপনি সময় নিয়ে ঠিক মানে হ্রস্ব দীর্ঘের যেন ভুল না হয়। অন্য কিছু ভুল আচ্ছা হলে কোনো অসুবিধা নেই, হ্রস্ব দীর্ঘ যেন ঠিকঠাক থাকে। তার জন্য যদি আপনার হ্যাঁ মনে হয় একটু সময় লাগবে, আপনি সময় নিন। আচ্ছা, আমি একবার তাহলে এমনি শুধু শব্দগুলো বলবো আগে। হ্যাঁ, মানে আপনার যেরকম ভাবে বললে, হুম যেভাবে প্র্যাকটিস করলে হ্রস্ব দীর্ঘের কোনো রকম অসুবিধা হবে না, ভুল হুম হবে না, আপনি সেভাবে প্র্যাকটিস করুন। ঠিক আছে, তাহলে আমি একটু শব্দে প্রথমে বলে নিচ্ছি। একদম। অব্যক্ত অব্যক্ত দীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরি তত- তত- তত্র কা পরিদেবনা। আচ্ছা, দে বোনা, মানে এটা বাংলাতে বলি তো আমরা দে বোনা, ব ওকার হ্যাঁ হয়ে যাচ্ছে না এটা, হ্যাঁ ওটা আমাদের দে পরিদে বনা, অকার বলতে হবে, দে বনা। প। পরিদেবনা। হুম। আচ্ছা, এবারে দেখুন প্রথম যে ওয়ার্ডটা বলেছিলেন অভিজাক্তা, ওখানে কয়তয় আকার, অব্যক্তা ওটা আছে, দীর্ঘ আচ্ছা আছে, ওটা হ্যাঁ তাহলে ওটা আকার আছে, হ্যাঁ অভিজাক্তা দি দি, দুটোই দীর্ঘ, কেমন? হ্যাঁ আচ্ছা, দেখুন এবারে বলুন তাহলে। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। আচ্ছা, আর একবার, মানে আরো একটু বেটার হবে, বলুন আর আচ্ছা, একবার বলুন। অব্যক্তাদীনি ভূতানি আচ্ছা, ভূ ব্যক দীর্ঘটা কেমন? ভূটা দীর্ঘ, হুম, আচ্ছা অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। বাহ, বেশ সুন্দর হয়েছে। পারি না স্যার ভালো, আমি না সব না, একটা শুনছি দেখুন মানে অবশ্যই পারবেন, মানে পারি না বলে কিছু নেই। মানে হ্রস্ব দীর্ঘ, মানে দেখুন একটু একটা জিনিস খেয়াল হ্যাঁ করে দেখুন, হ্যাঁ হ্রস্ব দীর্ঘ যদি আমরা ঠিক ভালো করে একদম হ্যাঁ দেখে অত্যন্ত মনোযোগ সহকারে পড়ি, হ্রস্ব দীর্ঘ জাস্ট এই দুটো হ্যাঁ জিনিসকে খেয়াল করেই যদি যে কোনো শ্লোককে আমরা পড়ি, হ্যাঁ বাদ বাকি কিন্তু জিনিস যে উচ্চারণ কি হচ্ছে না হচ্ছে, দেখুন এই হ্রস্ব দীর্ঘ ঠিকঠাক ব্যালেন্স রাখলে বাদ হ্যাঁ বাকি প্রোনাউন্সিয়েশন বাই ডিফল্ট ঠিক হয়ে যায়। হ্যাঁ, এটা আপনি বারবার বলেন কিন্তু সত্যি আমার মাথায় হুম। আমাদের থাকছে না ওই হর্ষ দীর্ঘ এবারে এটা। ওই জন্য যখনই হুম বলবেন তখন হ্রস্ব দীর্ঘটা ঠিকঠাক বলছি কিনা হ্যাঁ সেটা ভালো করে দেখে নিতে হবে, ব্যাস। আচ্ছা মানে হুম খুব সিম্পল একটা জিনিস, যে দীর্ঘ হ্যাঁ সেখানে আমরা টানছি, আর হুম হ্রস্ব অক্ষর যখন পরপর আসছে আমরা হুম ইমিডিয়েট পরের অক্ষরে চলে যাচ্ছি, ওখানে কোনো একটা ব্রেক নিচ্ছি না। মানে আমাদের হুম হুম সমস্যাটা কি হচ্ছে আসলে, মানে অর্থপূর্ণ শব্দ, মানে আমাদের তো ব্রেনে একটা এটা হ্যাঁ বাই ডিফল্ট আছে একেবারে, যে হ্যাঁ সার্থক শব্দে একটা উচ্চারণ করে গিয়ে স্টপ নেওয়া, থামা একটা,
হুম মানে হুম সার্থক শব্দের মানে সার্থক মানে অনর্থক শব্দের উচ্চারণ করা আমাদের ওটা মানে হুম স্বভাবে নেই, ব্রেনে নেই ওটা আমাদের। হুম মানে আসলে আমাদের যখন এই অনেকগুলো হ্রস্ব অক্ষর বলতে হচ্ছে, এই যে হুম চিতুমার হাসি, এটা হুম উচ্চারণ করতে আমাদের এত কষ্ট কেন হচ্ছিল? হ্যাঁ যে যে চিতুমার হাসি, সচিতুম এটা একটা ওয়ার্ড, অরহসি এটা একটা ওয়ার্ড। এবারে আচ্ছা দুটো ওয়ার্ডের কিছু অংশ মিলে গিয়ে যেটা আমরা উচ্চারণ করছি এট এ টাইম, মানে হুম একেবারে, তার কোনো অর্থ নেই। হুম তাই হুম জন্য অ্যাকচুয়ালি আমাদের এই যে স্বভাবের বিরুদ্ধে এটা, যে হুম চিতুমার হুম হাসি বলতে যেন কেমন একটা লাগছে, যেটার কোনো অর্থ ওটার নেই। মানে কি স্যার সই সচিত ওটার মানে মানে কি? সচিতুম আর হাসি, সচিতুম মানে অনুশোচনা করার যোগ্য না। ও মানে এখন আচ্ছা প্রসঙ্গ চলছে এটাই যে অর্জুনকে যুদ্ধে প্রবৃত্ত করতে হবে। হুম হুম শ্রীকৃষ্ণ তিনি অর্জুন যাতে যুদ্ধ করেন তার জন্য হ্যাঁ তাকে সাহস মানে হুম দর্শনের জ্ঞান দিচ্ছেন যে হ্যাঁ মানে অর্জুন কেন যুদ্ধ করতে চাইছে না, যে তার সবাই তার নিজের লোক, আমি হুম তার নিজের লোকেদেরকে হত্যা করে হুম রাজ সিংহাসন গ্রহণ করার কোনো অভিলাষ আমার নেই। মানে হুম আপনজনেদেরকে হত্যা করে হ্যাঁ সেখানে সুখ ভোগ করে কোনো লাভ নেই, সেটাতে প্রয়োজন নেই, সেটাতে হানি। হ্যাঁ অর্জুন এখানে মানে এই জন্য সে যুদ্ধ করতে চাইছে না। তো সেখানে হ্যাঁ হ্যাঁ ভগবান বলছেন যে যাদেরকে তুমি হত্যা করবে, হ্যাঁ তুমি মনে করছো তাদেরকে তুমি হত্যা করছো, তুমি হচ্ছে তাদেরকে হত্যা করছো, তারা হ্যাঁ তোমার দ্বারা মানে মারা যাচ্ছে, সেটা তুমি মনে হ্যাঁ করছো, কিন্তু আত্মা হচ্ছে হ্যাঁ অবিনশ্বর, মানে আত্মা নিত্য। অর্থাৎ হ্যাঁ তুমি হত্যা করারও কেউ না, আর তাদের হত্যাও হয় না। অর্থাৎ হ্যাঁ আত্মার জন্ম মৃত্যু কিছু নেই। হ্যাঁ ঠিক আচ্ছা আছে? মানে হুম যেমনটা আমাদের মানে যখন কোনো কিছু আমরা উত্তর দিই, আমরা সবসময় হুম কি করি, একটা বিকল্প পথ রাখি, তাই না? যে হুম হুম এটা এই যে আত্মা, এই সমস্ত প্রয়োগগুলো ইত্যাদি হুম ব্যাপারগুলো একটু যেন জটিল হয়ে যাচ্ছে, মানে হুম আরো একটু উপর লেভেলে চলে যাচ্ছে জিনিসটা। হুম সেই জন্য মানে অর্জুন যে দৃষ্টিতে দেখছে সেই দৃষ্টিতেই হুম উত্তর দেওয়া হচ্ছে তাকে। যে অর্জুন আচ্ছা ভাবছে যে আমি হত্যা করছি, সেইভাবে কি বলছে যে হুম দেখুন মানে ভালো করে খেয়াল করে দেখুন, ওখানে বলছে যে অথচৈনম নিত্য জাতম নিত্যম বা মন্যসে মৃতম। অর্থাৎ হুম তুমি হুম যদি মনেও করো যে হ্যাঁ মানে আত্মা প্রসঙ্গের প্রয়োজন নেই, হুম অতদূর পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই, যে তুমি হত্যা করছো, অর্থাৎ এরা মানুষ জন্মাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, হুম তুমি যদি হুম এই জাগতিকভাবে বিষয়টাকে দেখো, তা হুম সত্ত্বেও তোমার এই যে বলছো যে আত্মীয় স্বজনদেরকে হত্যা করবে না, হুম তারা মারা যাবে, অনুশোচনা হুম করছো, যুদ্ধ করবে না, এটার প্রয়োজন নেই। কেন? জন্মালে মরিতে হবে, হ্যাঁ জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম হুম জন্ম মৃতস্য চ। তাহলে যে আচ্ছা জিনিসটা চিরন্তন সত্য, মানে আত্মার প্রসঙ্গের হ্যাঁ কোনো প্রয়োজন নেই। এখন হুম তুমি যেভাবে একদম জাগতিক ভাবে বাস্তব দৃষ্টিতে যেটা দেখছো যে মানুষ জন্মাচ্ছে মারা যাচ্ছে, সেই দৃষ্টিতেই দেখো, হুম হুম তাহলে যে জন্মেছে তাকে মারা হ্যাঁ যেতেই হবে, হ্যাঁ আর যে মারা যাচ্ছে তাকে জন্মাতেও হবে। আচ্ছা তাই জন্য এর মধ্যে অনুশোচনার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তুমি তোমার হুম আত্মীয় স্বজন যাদেরকে তুমি বলছো হত্যা করবে, তাদের হুম জন্ম হয়েছে মানে তারা অবশ্যই মারা যাবে। মারা যাবে হ্যাঁ তাহলে মানে জন্ম অবশ্য মৃত্যু যেটা ঘটবে, চক্রে হ্যাঁ অবশ্য যেটা ঘটবে হুম সেটাতে তুমি কেন অনুশোচনা করছো? হুম হুম তাহলে ওই আর কি, মানে অর্জুন যে হ্যাঁ দৃষ্টিতে দেখছে তাকে হ্যাঁ সেই দৃষ্টিতেই উত্তর দেওয়া হচ্ছে। আচ্ছা মানে অর্জুন যত দুর্বল হয়ে গেছিল ওই মুহূর্তে আত্মীয় স্বজনদের দেখে ওই জন্য হ্যাঁ, শ্রীকৃষ্ণ মানে তখন হুম একেবারে যে মানে বেদান্তের একেবারে মানে আল্টিমেট দৃষ্টিতে আল্টিমেট সমাধান কি, যে আত্মা, মানে আত্মা হচ্ছে আত্মা অবিনশ্বর, আত্মা হুম নিত্য। হ্যাঁ এবারে অতদূর পর্যন্ত না গিয়ে তাকে হুম একদম গ্রাউন্ড লেভেলে, সে যে দৃষ্টিতে দেখছে সেই দৃষ্টিতেই তাকে হুম উত্তর দেওয়া হচ্ছে হুম হুম যে হুম মানে জন্মালে মরতেই হবে, আর মরতেই হবে যে হুম মৃত যে মারা যাচ্ছে তাকে জন্মাতেও হবে। এটাই ধ্রুব হুম সত্য, মানে জাগতিক হ্যাঁ দৃষ্টিতে এটাই ধ্রুব সত্য একেবারে। এটাই না, আমরা হ্যাঁ আত্মা প্রসঙ্গ পর্যন্ত টানছিও না। হুম তাহলে সেই দৃষ্টিতেও তোমার অনুশোচনা করার কোনো প্রয়োজন নেই। হুম মানে বাহ তুমি যে দৃষ্টিতে দেখছো সেই দৃষ্টিতেই সমাধান দেওয়া হলো এটা। হুম বাহ কি সুন্দর মানে এটা আচ্ছা, এর পরের শ্লোকটা সৌমিত্র বাবু। আচ্ছা, 29 নম্বর শ্লোক। আচ্ছা সৌমিত্র বাবু, পরের শ্লোকটা বলুন, 28। আচ্ছা 28 তো ম্যাডাম বললেন তাই তো? আচ্ছা তারপরেরটা। হ্যাঁ, আচ্ছা। পড়বো স্যার?
দেখুন ওই পরের যে শ্লোকটা 28, মানে ওই যে অংশটা বলা হলো যে জাতস্য ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ, এটারই আর কি মানে এলাবোরেট করা হচ্ছে যে অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। মানে এই যে জন্ম আর মৃত্যু, অব্যক্ত মানে হচ্ছে অপ্রকাশিত, আর ব্যক্ত মানে প্রকাশিত। মানে অ্যাকচুয়ালি আমাদের সময়কালটা একটা, যদি আমরা জন্ম মৃত্যু, আমাদের সময়কালটা অ্যাকচুয়ালি কি আমাদের অবস্থিতি বা মানুষের সময়কাল এক্সিস্টেন্স, তার সে মানে সময়টা কতটা, জন্মানোর পর থেকে মৃত্যু পর্যন্ত। তাহলে জন্মের আগেও সে অব্যক্ত অর্থাৎ অপ্রকাশিত, আর মৃত্যুর পরেও সে অপ্রকাশিত। মধ্যে ব্যক্ত মধ্যানি, মধ্যে অর্থাৎ জন্ম এবং মৃত্যুর মাঝখানে সে একমাত্র ব্যক্ত, সে প্রকাশিত, অর্থাৎ এই সময়টাই সে প্রকাশিত। সেখানে পরিদেবনা মানে অনুশোচনা, সেখানে অনুশোচনার আর কি আছে, অর্থাৎ এর পরে তাকে আবার অব্যক্ত হতে হবে মৃত্যুর পরে, আর জন্মের আগেও সে অব্যক্ত। তার মাঝ মানে যেটা আমরা ওই খুব ছোট করে বলি যে শেক্সপিয়ারের যে কথাটা, যে সবাই আমরা নাট্যমঞ্চে এক একজন মানে সবাই নাটক করতে এসেছি, যে যার মতো করে সবাই অভিনয় করছি, মানে এই জীবৎকালে আর কি। তাহলে সেখানে এই সময়টুকু আছে, তাহলে এই সময়ের মধ্যে আর পরিদেবনা অর্থাৎ শোক করার কি আছে, আর অনুশোচনা করার কিছু নেই। আচ্ছা সৌমিত্রবাবু, পরের শ্লোকটা কিন্তু আবার সেই 4 লাইনের শ্লোক আছে। আগের মতো 4 লাইনের 4 লাইনের শ্লোক রয়েছে। বলুন। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম। আচ্ছা এখানে কি করবেন, কশ্চিদেনম মানে মকারটাকে, পরের যে মকারটাকে ওটাকে নিয়ে নেবেন, কশ্চিদেনম, তারপরে পরের লাইন আবার আকার দিয়েই শুরু করবেন। আশ্চর্যবৎ হুম, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চন্নঃ। এই লাইনটা হলো কি স্যার? ঠিক আছে বলুন। আশ্চর্যবৎ চৈনম নমন্যশৃণোতি, মানে একসাথে বলতে হবে। আশ্চর্যবচ্চৈনমন্য, নমন্য আশ্চর্যবচ্চৈনমন্য শৃণোতি শ্রুতাপেন্যম পেন্যম বেদান। নিয়ম নেই কেমন, মানে নয় জাফালা তো নেই, ওখানে নকার আছে কেবলমাত্র, তাহলে শ্রুত্বা পিয়েনম, পিয়েনম মানে নকারের যে স্বাভাবিক উচ্চারণ, মানে ওখানে তো নেই, জফালা নেই, আপনি জফালাটা বলছেন। পয়েন্টটা এত ছোট। পিয়েনম, শ্রুত্বা পিয়েনম, পেন্যম শ্রুতাপেন্যম পিয়েনম মানে নকারটাকে পিয়েনম সিম্পলি রাখুন, নকারের সাথে কিছু নেই। শ্রুত্বা পিয়েনম, শ্রুতাপেনম শ্রুতাপেনম বেদান। বেদ দীর্ঘ আছে, বেদান চৈব চৈব বেদনচৈব কশ্চিৎ, বেদান বেদনচৈব। চৈব কশ্চিৎ। আচ্ছা ঠিক আছে, তাহলে শ্লোকটা আমি একবার বলছি। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবদ্ বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবচ্চৈনমন্যঃ শৃণোতি শ্রুত্বাপ্যেনং বেদ ন চৈব কশ্চিৎ। ঠিক আছে। আচ্ছা এরপরে শ্লোক নাম্বার 30। আচ্ছা সুনিতা ম্যাডাম, হ্যাঁ স্যার। সুনিতা ম্যাডাম বলুন হ্যাঁ পরের স্যার, শ্লোক। হ্যাঁ হ্যাঁ। দেহি নিত্যম অবোধ্যয়ম
देहे सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि। তাহলে দেহি নিত্যম অবধ্যোয়ম দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বম শোচিতুমর্হসি। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে, ওই মানে প্রথমে ওই রকম উত্তর দেওয়া হয়েছে, তারপরে আস্তে আস্তে আত্মার প্রসঙ্গ আনা হচ্ছে। যে দেহি বলতে এখানে আত্মা, কেমন, দেহি শব্দের অর্থ এখানে আত্মা। আচ্ছা, কি করে হচ্ছে বলুন তো, দেহি বলতে আত্মা কি করে বলা যায়? দেহে যিনি বাস করেন। না, দেহে যিনি বাস করেন সেরকম অর্থ না। দেহে যে আমরা বলছি, একদিকে আমরা বলছি যে আত্মাই সবকিছু, মানে আত্মা প্রধান, আবার তাকে আমরা আবার আশ্রিত করে দিচ্ছি, সেটা তো হবে না। মানে যে প্রধান, যেই সবকিছু, তাকেই যদি আমরা আশ্রিত বানিয়ে দিই, তাহলে তো সে গৌণ হয়ে যাচ্ছে। মানে বাড়ির যিনি প্রধান, যিনি কর্তা, তিনি যদি আবার আশ্রিত হন, তাহলে তিনি কি আর প্রধান থাকতে পারেন? তাহলে দেহি বলতে এখানে দেহে যিনি বাস করেন এরকম না। দেহি বলতে এখানে দেহ আছে যার, সে দেহি। আচ্ছা আচ্ছা। তাহলে দেহ কার আছে? আত্মারই দেহ আছে। মানে অ্যাকচুয়ালি কথাটা তাই, মানে যে আত্মা দেহের মধ্যে, মানে আত্মা অ্যাকচুয়ালি দেহের মধ্যে তো নেই, আত্মা হচ্ছে সর্বব্যাপী, সব জায়গাতেই রয়েছে। তো যদি আমরা দেহের মধ্যে আছে এই কথাটাকে ধরে নিয়েও চলি, এটাকে এমনভাবেই প্রতিপাদন করতে হবে যেন আত্মাকে আশ্রিত এরকম না বোঝায়, যে আত্মা আশ্রিত এই ভাবটা যেন না বোঝায়। মানে আত্মাকে প্রধান হিসেবে দেখাতেও হবে, আবার দেহের মধ্যে আছে সেটাও দেখাতে হবে। সেটা কিভাবে দেখাতে পারি? যে দেহ আছে যার, ঠিক আছে, দেহ আছে যার সে দেহি, অর্থাৎ আত্মা তার দেহ আছে। একদিকে আমরা সেটাকে এটাই বলছি যে অ্যাকচুয়ালি আত্মার দেহ আছে বলতে, মানে আত্মা দেহেতে আছে এটা বলছি, এই ভাবটা আছে, কিন্তু এমন ভাবে বলছি যেখানে আত্মা প্রধান, এটা ফুটিয়ে তোলা হচ্ছে। আবার আত্মা দেহেতে আছে সেটাও বলা হচ্ছে। এটাই আসলে মানে কি বলবো, মানে শব্দের খেলা আর কি, যে ওটাও বলছি কিন্তু তাতে আত্মার প্রাধান্যের কোনো হানি হচ্ছে না। আচ্ছা, তাহলে 30 পর্যন্ত আমাদের হলো। আচ্ছা, এরপরে আজকে আপনারা ছন্দের সব শ্লোকগুলো দেখেছেন? মানে প্রত্যেকটা যে ছন্দগুলো আমাদের হয়েছিল, যতগুলো ছন্দের শ্লোকগুলো অভ্যাস করা হয়েছে? স্যার সব কটা হয়নি, কিছু কিছু দেখেছি। আচ্ছা, আজকে যদি আপনাদেরকে আমি মানে কিছু অচেনা শ্লোক দিই, যেমন আপনাদেরকে হোম টাস্ক দেওয়া হয়েছিল, মানে আমি ছন্দ বলেও দেব, তাহলে সেই শ্লোকগুলো আপনারা সবাই বলার চেষ্টা করবেন। মানে যতগুলো ছন্দ আমাদের এখনো পর্যন্ত হয়েছে তার মধ্যেই আমি ছন্দ বলেও দেব। মানে যদি শ্লোকগুলো, মানে ছন্দের শ্লোকগুলো যদি অভ্যাস করে থাকেন দেন তাহলে এটা করা যাবে। মানে এখন যদি আপনারা সেই যে উদাহরণটা দেওয়া হয়েছে সেটাই যদি ঠিকঠাক করে অভ্যাস না করে থাকেন, তাহলে নতুন শ্লোক তো আর বলতে পারবেন না ঠিক করে। স্যার অত ভালো করে হয়নি। আচ্ছা ঠিক আছে, ভালো করে অভ্যাস করুন, তাহলে একদিন ক্লাস আমরা ওটা করবো। আচ্ছা, আজকে তাহলে আমরা নতুন একটা স্তোত্র দেখি।
আচ্ছা, এটা তো বলেছিলাম মালিনী ছন্দ, তাহলে শ্রী রামকৃষ্ণ ধ্যানম। আচ্ছা, এটা মালিনী ছন্দের সুর সবাই জানেন কিভাবে পড়তে হবে? কে জানেন না, মানে অভ্যাস কে করেননি এখনো মালিনী ছন্দ? মালিনী ছন্দের সুর মনে আছে? না মনে থাকলে বলুন। আমার তো নেই স্যার, আমি তো মনে করতে পারছি না, আমি দুদিন কিছু দেখিনি আসলে। আচ্ছা, কার মনে আছে তাহলে? নাকি কারোরই মনে নেই? স্যার একটু ট্রাই করে স্যার এই দেখতে পারি। প্রথমে একটু মনে আছে। আচ্ছা, মালিনী ছন্দের মানে আমাদের উদাহরণ শ্লোক কি ছিল, এটা তাই তো? নখলু নখলু, এটা ছিল আচ্ছা, মনে হচ্ছে। আগে এই উদাহরণ শ্লোকটা কেউ একজন বলুন আগে। এনিওয়ান? একটু ট্রাই করবো স্যার। অবশ্যই, আমি চেষ্টা করতেই বলছি। নখলু নখলু বানঃ সন্নিপাতো মস্মিন মৃদুনি মৃগ শরীরে তুলরা তুল আচ্ছা, ওটা টুটা দীর্ঘ তুলরাশি হবে, কেমন দীর্ঘ উকার? মৃদুনি মৃগ, না আবার নখলু নখলু বানঃ সন্নিপাতো মস্মিন মৃদুনি মৃগ শরীরে তুল তুটা দীর্ঘ বললেন স্যার। হ্যাঁ হ্যাঁ, দীর্ঘ। তুলরাশি তু তু তুলরাশি তুলারাসা বিভাগ্নেহ। হলো না স্যার, পরেরটা আর হবে না। আচ্ছা, তারপরে কন্টিনিউ করুন। কবত হরিণ কাণাং জীবিতম চতিলোলম কচ নিশিত নিপাত বজ্রসারः সরাস্তে। আচ্ছা, সারাস কেমন বিসর্গের পরে বলা হয়েছিল তিনটে সকারের কোনো একটা সকার থাকলে আমরা বিসর্গটা সেই সকারের মতোই উচ্চারণ করব। তাহলে বজ্র সারাস সারাস্তে, এরকম। আচ্ছা বজ্রসারः সরাস্তে। আচ্ছা, এই শ্লোকটা আমি একবার বলছি, দেখুন। প্রত্যেকে ভালো করে শুনুন, তারপরে আমি কিন্তু ওই শ্রী রামকৃষ্ণ ধ্যানম তিনটে শ্লোক ওখানে মালিনী ছন্দেই আছে, আমি তিনটে শ্লোক ধরবো, প্রত্যেককেই ধরবো। ভালো করে সুরটা দেখে নিন, আমি এই শ্লোকটা পড়ছি। ন খলু বাণঃ সন্নিপাত্यो यमस्मिन् মৃদুনি মৃগ শরীরে তুলরাশা বিভাগ্নিঃ क्वबत हरिणकानां जीवितं चातिलोलम् क्वच निशितनिपाता বজ্রসারাশরাস্তে। আচ্ছা, আমি ওখানকার প্রথম শ্লোকটাও বলছি একবার, দেখুন। হৃদয় কমল মধ্যে রাজিতং নির্বিকল্পম সদসদখিল ভেদা तीतमेकस्वरूपम् प्रकृतिविकृतिशून्यम् नित्यमानन्दमूर्तिम् विमलपरमहंसम् रामकृष्णं भजामः। আচ্ছা, এবারে প্রত্যেকে বলতে পারবেন আশা করি। আচ্ছা, চেষ্টা করুন প্রত্যেকে। আচ্ছা, এবারে এদিক দিয়ে সুনিতা ম্যাডাম প্রথম শ্লোকটা চেষ্টা করুন।
স্যার হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদ সদখিল ভেদাতীত মেক স্বরূপম। তি দীর্ঘ আছে কেমন, তাহলে একই নিয়ম, সেই হ্রস্ব দীর্ঘের নিয়মটাকে ভাঙলে হবে না। তি দীর্ঘ, তিতমে স্বরূপম। तीतमेक स्वरूपम प्रकृति विकृति प्रकृति विकृति প্রকৃতি বিকৃতি, এগুলো সবগুলোই হ্রস্ব, তাহলে প্রকৃতি प्रकृति বিকৃতি विकृति शून्यम नित्यमानंद मूर्तिम विमल परमहंसं रामकृष्णं भजामः। আচ্ছা, বাহ। আচ্ছা, এরপরে সৌমিত্র বাবু এই 1 নম্বর শ্লোকটাই বলুন। हृदयकमलमध्ये राजितं निर्विकल्पं सदा सदखिल वेदातीतमेकस्वरूपं प्रकृतिविकृतिशून्यं नित्यमानन्दमूर्तिं विमलपरमहंसं রামকৃষ্ণম ভজামহ। আচ্ছা, বাহ। এরপরে নাম্বার 2 মৌসুমী ম্যাডাম বলবেন। আচ্ছা, আমি একবার বলে দিচ্ছি, যেহেতু সব মানে কোথায় কোথায় একটু থামতে হবে, ভাঙতে হবে, শব্দগুলো একটু অন্যরকম আছে, তো আমি একবার বলে দিচ্ছি, তারপরে এই একই শ্লোকটা মৌসুমী ম্যাডাম তারপরে মানসবাবু বলবেন। নিরুপমামতি সূক্ষ্মম নিষ্প্রপঞ্চন নিরীহম গগন সদৃশমীশম সর্বভূতাধিবাসম ত্রিগুণরহিত সচ্চিদ ব্রহ্মরূপম বরেণ্যম विमल परमहंसं रामकृष्णं भजामः। আচ্ছা, মৌসুমী ম্যাডাম বলুন। হ্যাঁ। নিরুপমমতি সূক্ষ্মং আচ্ছা, সূক্ষ্মম কেমন, মানে আমাদের সংস্কৃত সূক্ষ্মং সূক্ষ্মম, ক্ষীয়কারের উচ্চারণটা ক্ষ, তাহলে ক্ষয়ময়। সূক্ষ্মম। সূক্ষ্মং। আচ্ছা, ওটা হচ্ছে না, সূক্ষ্মম। সূক্ষ্মং। গুড, এটাই। আচ্ছা। নিরুপমমতি সূক্ষ্মং নিষ্প্রপঞ্চং নিরীহং গগনসদৃশমীশং সর্বভূতাধিবাসম ত্রিগুণরহিত সচ্চিদ ব্রহ্মরূপং বরেণ্যং বিমল পরমহংসং রামকৃষ্ণং ভজামহ। বাহ, খুব সুন্দর হয়েছে। ওই ক্ষীয়কারের উচ্চারণটা কিন্তু এবারেও হয়নি, মানে সূক্ষ্মম কেমন, সূক্ষ্ম মানে ক্ষয়ময় না ক্ষয় শয় হচ্ছে সূক্ষ্ম। সূক্ষ্ম মানে যদি দেখুন এখন মকারটাকে বাদ দিন, তাহলে কি আচ্ছা। আছে, ক্ষীয়কার, তাহলে সূক্ষ্ম, তাই তো, সূক্ষ্ম। এরপরে মকারটাকে নিলে সূক্ষ্মম, মানে সূক্ষ্মম। সূক্ষ্ম এর সাথে মকারটাকে নিলে সূক্ষ্মম। মানে প্রোনাউন্সিয়েশনটা কিভাবে করবেন, সুক মানে ককারটাকে বললাম আগে, সুক, হ্যাঁ, তারপরে মূর্ধন্য স্বয়ময় ভাবুন যে যুক্তাক্ষর আছে, ককারটাকে এখন ছেড়ে দিন, তাহলে স্বয় ম আছে, তাহলে কেমন বলতেন, স্ম, তাহলে সূক্ষ্ম। এটাই। আচ্ছা, সূক্ষ্মং। একদমই ঠিক। হ্যাঁ।
আচ্ছা, এবারে এই শ্লোকটায় মানসবাবু বলুন। হ্যাঁ স্যার বলি। নিরুপমমতি সূক্ষ্মম নিষ্প্রপঞ্চ নিরীহম গগন সদৃশম ঈশম সর্বভূতাদিভাসম ত্রিগুণরহিত সচ্চিদ ব্রহ্মরূপম বরেণ্যম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। বাহ, ঠিক আছে। নিষ্প্রপঞ্চম অনুসারটা ঠিকঠাক বলেননি, নিষ্প্রপঞ্চন, ওটা নকার হয়ে যাবে যেহেতু পরে দন্তেন্ন আছে, তাহলে নিষ্প্রপঞ্চন নিষ্প্রপঞ্চ নিরীহম। আচ্ছা, ঠিক আছে, নিষ্প্রপঞ্চন নিরীহম। ওকে। আচ্ছা, এরপরে আদিত্য বাবু নাম্বার 3, আমি একবার বলে দিচ্ছি, তারপরে বলুন। वितरितुमवतीर्णं ज्ञानभक्तिप्रशान्तिः प्रणयगलितचित्तं जीवदुःखासहिष्णुं धृतसहजसमाधिं चिन्मयं कोमलाङ्गम् विमलपरमहंसं रामकृष्णं भजामः। বলুন। বিতরিতুম আচ্ছা, অবতীর্ণম। বিতরিতুমবতীর্ণম, বলুন। বিতরিতুম অবতীর্ণম কন্টিনিউ, বিতরিতুম কন্টিনিউ। অবতীর্ণম জ্ঞানভক্তি প্রশান্তিঃ প্रणयगलितचित्तं जीवदुःखसहिष्णुं धृतसहजसमाधिं चिन्मयं कोमलाङ्गं विमलपरमहंस रामकृष्णं भजामः। আচ্ছা, বাহ। এরপরে আমরা মধুরাষ্টকম। আচ্ছা, তা মধুরাষ্টকম কোন ছন্দে আছে? তোটক ছন্দ, তাই তো? আচ্ছা, তোটক ছন্দ আমরা কি শ্লোক শিখেছি? এই শ্লোকটা, তাই তো? মনে আছে? সুরটা মনে আছে? হ্যাঁ, এইটা তোটক ছন্দ। সুরটা একটু মনে আছে, হ্যাঁ এটা সুরটা মনে আচ্ছা, আছে। কেমন হবে মৌসুমী ম্যাডাম বলুন, এই শ্লোকটাই বলুন। এই শ্লোকটা বলি, হ্যাঁ। বলুন। শরণাগত মাতুর মাধিজিতং করুণাকর কামদ কামহতম শরকানন সম্ভব চারুরুচে পরিপালয় তারক মারক মাম। আচ্ছা, ঠিক আছে, একই সুরে মধুরাষ্টকম আছে। প্রথম শ্লোকটা একইভাবে বলুন। আমি বলবো একই সুরে, এই প্রথম শ্লোকটা আপনি একই বলুন। সুরে। আচ্ছা, অধরং অধরং মধুরং বদনং, কোথায় কোথায় কি থামবো এটা? আচ্ছা, দেখুন, আপনি ওই সুর, প্রপার সুর যেটা আছে ওটাকে ঠিক রাখুন, অটোমেটিক আপনি সেখানেই থেমে যাবেন। অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং। না, হচ্ছে না তো। হচ্ছে তো, বলুন। যাচ্ছে। অধরম মধুরম মধুরং বদনম মধুরম নয়নং মধুরম। মধুরং বলুন। হসিতং মধুরম হৃদয়ং মধুরং গমনং মধুরং মধুরাধিপতে রখিলং মধুরম। বাহ, দেখুন
কত সুন্দর হলো। আচ্ছা, এবারে এটা আমরা যেহেতু মানে অন্যরকম সুরে শুনে অভ্যস্ত, আমরা এই সুরে মানে আমার তো মনে হয় ইউটিউবে আমরা কখনো শুনিনি। মানে তোটক ছন্দের যে সুরে আমরা শিখছি, মানে এই সুরেটা আমরা গানের মতো করে সবসময় দেখেছি, ইউটিউবে শুনেছি, তাই তো? এটা আমরা এই সুরে কখনো শুনিনি। ঠিক আছে, আমরা এই সুরেই অভ্যাস করি, মানে তারপরে গানের মতো করে যদি হয় দেখছি আমরা শেষের দিকে। আচ্ছা, এরপরে আদিত্যবাবু পরের শ্লোকটা, বচনম মধুরম, বলুন। বচনম মধুরম চরিতম মধুরম বসনম মানে আমাদের মধুরম। তোটক ছন্দের সুরে এখনো বলতে হবে। হ্যাঁ, ওই সুরটা আসছে না ঠিকঠাক। আচ্ছা দেখুন, বচনম বচনম মধুরম চরিতম মধুরম বসনম মধুরম বলিতম মধুরম চলিতম মধুরম ভ্রমিতম মধুরম মধুরাধিপতে রখিলম মধুরম। বলুন। বচনম বচনম মধুরম মধুরম, বলুন। চরিতম মধুরম বসনম মধুরম বলিতম মধুরম চলিতম মধুরম ভ্রমিতম মধুরম মধুরাধিপতি রখিলম মধুরম। হচ্ছে না সুসার ঠিক। আসলে আমাদের মানে অন্যরকম শুনে মানে অভ্যস্ত তো একদম আমরা, তাই এটা স্বাভাবিক একটা কনফিউশন হবে, মানে একটা পাদ ঠিকঠাক বললে আবার পরের পাদে গিয়ে আমাদের গানের সুরটা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, গানের সুরটা মনে আছে? মানে ইউটিউবে তো গানের সুরে এটা করা হয় একটা, বেশ সুন্দর গানের সুরটা, না, সেটাও মনে নেই স্যার। সেটা মনে নেই? না, শুনেছি আমি, কিন্তু সুরটা একদম মনে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা দেখুন, ওটা মানে আমরা এইভাবে পড়তে পারি। অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম হৃদয়ম মধুরম গমনম মধুরম মধুরাধিপতে রখিলম মধুরম। আচ্ছা, এর পরেরটা একটু উপরের নোটে করতে হবে, মানে একটা নিচে একটা উপরে। তো এটা হচ্ছে গানের সুরে করলে, আর এমনি আমাদের তোটক ছন্দের সুরে যেমনটা আমরা করছি সেইভাবে। বচনম মধুরম চরিতম মধুরম বসনম মধুরম বলিতম মধুরম চলিতম মধুরম ভ্রমিতম মধুরম মধুরাধিপতে রখিলম মধুরম। আচ্ছা ঠিক আছে, এরপরে মানসবাবু 3 নম্বর শ্লোকটা বলুন। তিন নম্বরটা বেনুর মধুরো। হুম। বেনুরো মধুর রেনুর মধুর। রে দীর্ঘ আছে, এই তাই জন্য সুরটাতে দেখুন রেটা দীর্ঘ আছে। দেখুন আমাদের এই সুরটাকেও মেনটেন রাখতে গেলে দেখুন সবকিছুর কিন্তু এই মানে মূলে আছে হ্রস্ব দীর্ঘ, মানে আপনি সুর বলুন বা কোনো একটা অ্যাডজাস্টমেন্ট সবকিছুতেই দেখবেন হ্রস্ব দীর্ঘ ঠিক রাখলে বাকি জিনিসগুলো বাই ডিফল্ট হয়ে যাবে। আপনি রেটাকে টানেননি, তাই জন্য দেখুন সুরটাকে যেন হলো না, মানে ওখানে যেন মনে হচ্ছে ছেড়ে গেছে জিনিসটা। তাহলে দীর্ঘটাকে ঠিক, হ্রস্ব দীর্ঘ ঠিক রাখতে হবে। বেনুর মধুর রেনুর মধুর। দেখুন হচ্ছে না, দেখুন আপনি দীর্ঘটাকে হচ্ছে টানছেন না না। স্যার, আচ্ছা আগে একটু করে বে রে দুটোকে টানবেন তো আগে। দেখুন আমি বলছি, দেখুন বেটাকে টানুন, রেটাকে টানুন। দেখুন বেনুর মধুর রে নূর
মধুর, এটা বিসর্গ বলতে পারি। রেণুর মধুরাহ, এটা ওকার বললেও অসুবিধা নেই, মানে যে গানের একটু সুরে পড়লে এগুলো মোটামুটি সুরের আচ্ছা, ক্ষেত্রে আসলে কি হয়, মানে গ্রামাটিক্যালি জিনিসটা আর কি। বেণুর মধুর, রেণুর মধুর, পা পানির মধুর, পাদ মধুর, এরকম হবে স্যার। দেখুন আপনি মানে বেণু এখন বুঝতে পারছেন কোথায় সমস্যা হচ্ছিল, ওই ওটা মধুর, দীর্ঘ পড়ছিলেন না বলেই হ্যাঁ, মানে মনে হচ্ছে যেন হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটা স্যার পড়ে দিন একবার আপনি, তারপরে আমরা আচ্ছা করছি, দেখুন, একবার বলে দিন। বেণুর মধুর, মধুর, রেণুর মধুরা, মধুর, পানির মধুরা, পাদ মধুর, নৃত্যম মধুরম, সখ্যম মধুরম, মধুরাধিপতে রখিলম মধুরম। মধুরম, বলুন একবার। বেণুর মধুর, রেণুর মধুর, পানির মধুর, পাদ মধুর, নৃত্য নৃত্যম মধুরম, সখ্যম মধুরম, মধুরাধিপতে রখিলম মধুরম। দেখুন কত সুন্দর হলো। আচ্ছা নেক্সট, সৌমিত্র বাবু 4 নম্বর শ্লোকটা বলুন। গীতম আপনি মধুরম স্যার এই যে আচ্ছা মানুষ বাবু আপনার কথাটা কেটে আমরা আসছিল, আর একবার বলুন। আচ্ছা কোনো সাউন্ড আসছে না। আচ্ছা ঠিক আছে সৌমিত্র বাবু আপনি বলুন। গীতম মধুরম পীতম মধুরম ভুক্তম মধুরম সুপ্তম মধুরম রূপম মধুরম তিলকম মধুরম মধুরাধিপতেরখিলম মধুরম। বাহ। আচ্ছা এরপরে সুনিতা ম্যাডাম 5 নম্বর শ্লোক, করণম মধুরম। কর্ণম মধুরম তরণম মধুরম। স্যার আচ্ছা দেখুন, সুরটা হচ্ছে না। কর্ণম করণম মধুরম তরণম মধুরম, হরণম মধুরম রমণম মধুরম, গমিতম মধুরম শমিতম মধুরম, মধুরাধিপতে অখিলম মধুরম। কর্ণম মধুরম তরণম মধুরম হরণম মধুরম রমণম মধুরম বমিতম মধুরম সমিতম মধুরম মধুরাধিপতেরখিলম মধুরম। বাহ বেশ সুন্দর। আচ্ছা মানুষ বাবু বলুন। স্ক্রিনটা স্যার দেখতে পাচ্ছিলাম না, এখন এসছে, স্ক্রিনটা ও একটু আউট আচ্ছা হয়ে আচ্ছা গেছিল। আচ্ছা, তাহলে আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা এর পরের শ্লোকটা আচ্ছা মৌসুমী ম্যাডাম 6 নম্বর শ্লোকটা বলুন।
উম, 6 নম্বরে যে বমিতাং মধুরাম, না না, সামনে গুঞ্জা মধুরা। ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই একই সুরে যাবে না? হ্যাঁ হ্যাঁ, কি সুরে। গুঞ্জা গুঞ্জা, ধরাটাই হচ্ছে না। গুঞ্জা মধুরা মালা, বলো। গুঞ্জা মধুরা মালা মধুরা যমুনা। আচ্ছা ঠিক আছে, আর একবার দেখো। হুম, গুঞ্জা মধুরা মালা মধুরা যমুনা মধুরা বীচি মধুরা সলিলম মধুরম কমলম মধুরম মধুরাধিপতিরখিলম মধুরম। আচ্ছা। গুঞ্জা মধুরা মালা মধুরা যমুনা মধুরা বীচি। উল্টো পাল্টা হয়ে গেল। আচ্ছা দেখুন ম্যাডাম, আরেকবার। গুঞ্জা মধুরা মালা মধুরা। আচ্ছা বলুন, আপনি কন্টিনিউ করুন। হুম, গুঞ্জা গুঞ্জা মধুরা। আপনি প্রথম থেকে, মানে গুঞ্জা থেকেই। হ্যাঁ হ্যাঁ গুঞ্জা মধুরা মালা মধুরা আচ্ছা, হচ্ছে যমুনা। না মানে আয়ুষ গুলো হচ্ছে না, হচ্ছিল, সুরটা বেশ গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ, সেটা বোঝা যাচ্ছে না। দেখুন, আর আমি একবার বলে দিচ্ছি। দেখুন, আপনি আমার সাথে সাথে বলুন একবার, মানে সাথে সাথে বলুন বলতে জাস্ট ওই মানে হ্যাঁ, লিরিক্স বলার দরকার নেই, সুরটাকেই সাথে সাথে একটু গুনগুন করে যান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গুঞ্জা গুঞ্জা মধুরা মধুরা মালা মালা মধুরা মধুরা যমুনা মধুরা মধুরা বীচি বীচি মধুরা মধুরা সলিলম মধুরম মধুরম কমলম মালাম মধুরম মধুরম মধুরাধিপতে মধুরাধিপতিরখিলম রখিলং মধুরম। মধুরম। দেখুন, এবারে চেষ্টা করে দেখুন একবার। গুঞ্জা মধুরা মালা মধুরা আচ্ছা, হচ্ছে না এটা। না না না, সুরটা গুলিয়ে গেছে, এটা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। মানে আপনি ভালো করে একবার ওই আগের শ্লোকটা, ওটা ঠিকঠাক বলেছিলেন হ্যাঁ, একেবারে, হ্যাঁ, উদাহরণের শ্লোক যেটা ছিল হ্যাঁ, ওটা বলার পরে এটাকে বলবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এক কাজ করুন না, মানে এটা এখনই হয়ে যাবে। আপনি একবার জাস্ট এই শ্লোকটা আমি শেয়ার করছি, হুম, আপনি ওই শ্লোকটা বলে আমি ইমিডিয়েট শেয়ার করব। মানে আপনি কিন্তু থামবেন না, মানে কোনো রকম ব্রেক নেবেন না, মানে যেন মনে করবেন যে এই শ্লোকটার পরেই ওই শ্লোকটা আসছে। ঠিক আচ্ছা, সেই রকম একটা মাইন্ডসেট নিয়ে বলতে শুরু করুন। আমি শেয়ার করে দিচ্ছি, এখনই শেয়ার করে দিচ্ছি। আপনি এটা শেষ করলেই, শেষ করতে করতে আমি ওই স্ক্রিনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা। প্রথমে আমি বলুন, এইটা করব, তারপর ওইটা ধরে নেব। কিন্তু কোনো রকম ভাবে একদম সময় নেবেন না মাঝখানে। আমি আচ্ছা, খুব দ্রুত স্ক্রিন শেয়ার করে দেবো, আপনি জাস্ট এটা বলতে থাকুন, আমি হ্যাঁ, সেই রকম টাইমিং করেই ওটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। শুরু শুরু করি এটা। হুম, হুম। শরণাগত মাতুর মাধিজিতং করুণাকর কামদ কামহতম শরকানন সম্ভব চারুরুচি পরিপালয় তারক মারক মাম। গুঞ্জা মধুরা মালা মধুরা যমুনা মধুরা আপনি মানে ঠিকঠাক হ্যাঁ, জায়গায় ধরছেন না, মানে ওটা মধুরা হ্যাঁ, পর্যন্ত বলতে হবে, ঠিক আছে? মধুরা পর্যন্ত গুঞ্জা পরে গ্যাপ। মধুরা মালা মধুরা যমুনা মধুরা হ্যাঁ, বীচি মধুরা
হ্যাঁ, ওই মালা সলিলম করে থামতে হবে। মধুরম কমলম কমলং মধুরম মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম। মধুরম। ঠিক আছে, অসুবিধা নেই, এখন হচ্ছে না এই মুহূর্তে, হয়তো ভালো করে অভ্যাস করে হুম নেবেন। হুম। আচ্ছা, এরপরে মানসবাবু 7 নম্বর শ্লোকটা বলুন। গোপী মধুরা লীলা মধুরা युक्तं मधुरं मुक्तं मधुरं दृष्टं मधुरं शिष्टं मधुरं मधुराधिपते रखिलं मधुरम। আচ্ছা, বাহ, খুব সুন্দর। আচ্ছা, এরপর আদিত্য বাবু এই 7 নম্বর শ্লোকটাই বলুন একবার। গোপী মধুরা লীলা মধুরা युक्तं मधुरं मुक्तं मधुरं दृष्टं मधुरं शिष्टं मधुरं मधुराधिपतिरखिलं मधुरम्। আচ্ছা, বাহ। আচ্ছা, এরপরে শেষ শ্লোকটা সৌমিত্র বাবু। আচ্ছা। গোপা মধুরা গাব মধুরা यष्टिर मधुरा सृष्टिर मधुरा दलितं मधुरं फलितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। বাহ, বেশ সুন্দর। এরপরে সুনিতা ম্যাডাম এই শ্লোকটাই বলুন। গোপা মধুরা গাবো মধুরা यष्टिर मधुरा सृष्टिर मधुरा दलितं मधुरं फलितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। আচ্ছা, বাহ। তো তাহলে এটা আমরা টোটক ছন্দে যেমন আমরা পড়ছি শিখছি সেইভাবে পড়তে পারি, বা যদি কেউ চান ওই গানের মতো করে যেমনটা শুনে অভ্যস্ত সেরকমটা অভ্যাস করবেন, সেটাও করতে পারেন। আচ্ছা, আমি প্রথম দুটো গানের মতো করে পড়ে দিচ্ছি, দেখুন এইভাবে অভ্যাস করতে পারেন। দেখুন, অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম হৃদয়ম মধুরম গমনম মধুরম মধুরাধিপতে রখিলম মধুরম वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरं वलितं मधुरं चलितं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपते रखिलं मधुरम्। যদি এরকম গানের মতো করে করতে চান এটা করতে পারেন, অথবা টোটক ছন্দের যে সুরটা আমরা শিখেছি সেই সুরেও মধুরাষ্টকমটা ভালো করে পড়তে পারেন। আজকে ক্লাসে উপস্থিতি খুবই কম, মানে এটা কি বিয়ে বাড়ির জন্য নাকি? ওটাই হয়তো হবে। আচ্ছা, যারা হোম টাস্ক দেননি, আচ্ছা মৌসুমী ম্যাডাম বলুন। স্যার আমি একটা কথা জিজ্ঞাসা করছিলাম, আমি যেহেতু রোজ সকালে উঠে সূর্য প্রণাম করি তো ওম জাবা কুসুম, তো ওটা হ্যাঁ, ওম 19 হবে না ময় হবে ম ওম ওটা জাবা ম ম কুসুম ম হবে? ওমের হচ্ছে ম, আচ্ছা, মানে ওমে আমরা ম। আসলে ওটা 3টে অক্ষরের সমষ্টি হিসেবে ভাবি, মানে অ, উ আর ম। হুম
আচ্ছা, এবার ওটা উচ্চারণ করার যে প্রপার নিয়ম, মানে ওম ওম উচ্চারণ করার যে রীতি, হ্যাঁ। সেটা জানা আছে কারো? ওম মানে ওমটা হচ্ছে একদম আমাদের ভেতর থেকে মানে ইয়ে আসবে এখানে মানে দেখুন তিনটে অক্ষর আছে, তাই তো? অ, উ, ম। তো তিনটে অক্ষর যদি আমরা আমাদের অ, উ, কোন কোন অঙ্গ দিয়ে হবে সেভাবে একটা জাস্ট একটা হিসেব করি, তাহলে একটা হচ্ছে আমাদের উদর, একটা হ্যাঁ বক্ষ, আর একটা হ্যাঁ শিরা। শিরা, অর্থাৎ মানে অকারটা হবে হচ্ছে আমাদের পেটের ওখান থেকে, হ্যাঁ হ্যাঁ মানে সাউন্ড ওখান মানে এমার্জ ওখান থেকেই হতে হবে একটা, মানে অয়ের হুম যে ধ্বনিটা। হুম নেক্সট হচ্ছে আমাদের উকারের ধ্বনি হচ্ছে বক্ষ উ প্রদেশ থেকে হবে। উ আর হ্যাঁ মকারটা যখন বলবো সেটা একেবারে মাথাতে, মানে ওখানে গিয়ে একটা ম ভাইব্রেশন হবে। তাহলে ঠিক আছে, এইভাবে অ, উ, ম। অ উ ম এবং তিনটে অক্ষরের যে লেন্থ, মানে টাইম লিমিট, সেটাও সমান হতে হবে। আমি যদি ধরে নিচ্ছি যে আমি আহ, ওম বলার জন্য 12 সেকেন্ড আমি নিচ্ছি, তো 12 সেকেন্ড যদি আমি নিই, দেন অকারটা হচ্ছে আমার 4 সেকেন্ড, হুম উকারটাও 4 সেকেন্ড। অর্থাৎ আমাকে উদরের ওখানে অকার উচ্চারণ করছি, ওখানে আমাকে 4 সেকেন্ড থাকতে হবে। বক্ষ প্রদেশে আমি উকার বলছি, ওখানে আমাকে 4 সেকেন্ড থাকতে হবে, হোল্ড করতে হবে। আর হুম মকারটাও তাই, 4 সেকেন্ড। এবার সেটা আমরা কিভাবে করতে পারি? কাউন্ট করে করতে পারি। যখন বলছেন, মানে হুম অ উচ্চারণ হচ্ছে একটা, তার সাথে সাথে মানে এটা আসলে যখন আমরা প্রথম দিকে অভ্যাস করি, ওটা কিভাবে করতে হবে, মানে যখন আমরা প্রথম দিকে করছি তখন হচ্ছে যখন বলছি আমি কাউন্ট করবো, 1 2 3 4 বলে একটা কাউন্ট করবো একটা, হুম যাতে আমার টাইম লেন্থ ঠিকঠাক আমি বুঝতে পারি। মানে হুম একই রকম ভাবে উকারের ক্ষেত্রে 1 2 3 4 ওটা আমি মনে মনে কাউন্ট করবো, মানে ওদিকে উচ্চারণ করছি, এদিকে মনে মনে কাউন্টও করছি আমি। একই রকম ভাবে মকারের ক্ষেত্রেও তাই। এবার এইভাবে যদি একটু কিছুদিন অভ্যাস করা যায়, পরে আর এই কাউন্ট করতে হয় না, ওটা বাই অটোমেটিক একটা হয়ে যায়, যে ওটা যেহেতু অভ্যাস হয়ে যাচ্ছে, তো তো হুম ওটা অটোমেটিক্যালি আমাদের ব্রেনে সেট হয়ে যায় যে অকারটা উকারটা আর মকারের টাইম লিমিট নিয়ে বা টাইমিংটা নিয়ে আর ভাবতে হয় না। হুম। ওম উচ্চারণটা আপনি একটু করে দেখাবেন কিরকম মানে আমার আচ্ছা, ভুল এবারে হয় আরেকটা জিনিস ভালো করে দেখুন, মানে খুব একদম মানে হুম বেসিক্যালি ভাবুন একটা জিনিস। হুম মানে যদি আমাদের উদর দিয়ে, মানে হ্যাঁ পেটের ওখান দিয়ে যদি কোনো কিছু একটা ধ্বনি উচ্চারণ করতে হয়, হ্যাঁ তাহলে আপনি কখন সেটা পারবেন? আপনি যখন একটা নর্মাল পোস্টারে আছেন, নর্মাল শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, তখন কিন্তু পারবেন না। আপনাকে হুম একটা দীর্ঘ একটা প্রশ্বাস নিতে হবে। মানে দীর্ঘ প্রশ্বাস বলতে একেবারে আপনি হুম সেই দীর্ঘ বলতে সেটাই হায়েস্ট, ওর হুম থেকে আপনি আর দীর্ঘ প্রশ্বাস নিতে পারবেন না। মানে ওই হায়েস্ট হুম লেভেলের যে প্রশ্বাস, সেটাকে নিতে হবে। নেয়ার পরেই আপনি অকার দিয়ে মানে কোনো কিছু, মানে উদরের ওখান থেকে কোনো কিছু উচ্চারণ করতে পারবেন। হুম। ওই জন্য প্রথমে একটা বড় করে একটা ধ্বনি রকম। একটা প্রশ্বাস মানে ইনহেল হ্যাঁ, করতে হবে, হ্যাঁ, ইনহেল তবেই করতে তো হবে। আপনি মানে হুম উদরের ওখান থেকে কিছু উচ্চারণ করতে পারবেন। মানে হুম আপনার হুম প্রশ্বাসটা মনে হবে যেন পেটে গিয়ে আটকে আছে, তবেই ওখান দিয়ে আসলে আমাদের এই যে ধ্বনি, সেটা তো হুম আসলে এই বায়ু ছাড়া কিছু না। হুম হুম মানে আমরা যে মানে নিঃশ্বাস প্রশ্বাস, এই প্রশ্বাসটাই আমরা নাক দিয়ে নিঃশ্বাস যখন একটা বায়ুটাকে বের হুম করছি, এটা একটা প্রসেস। আর একটা হুম থ্রু আমাদের এই যে উচ্চারণ করছি কোনো কিছু একটা ধ্বনি, তার হুম মাধ্যমে হুম বায়ু মানে বাইরে বেরিয়ে আসছে। হুম তো পেটের ওখান দিয়ে উচ্চারণ করতে গেলে আপনাকে বায়ুটাকে পেটের ওখানে হোল্ড করতে হবে। সেটার জন্য একটা দীর্ঘ প্রশ্বাস নিয়ে, যাতে উদরের ওখানে বায়ু যাচ্ছে, বায়ু পৌঁছেছে, সেই জায়গাটা আনতে হবে। দেন আপনি ওখান দিয়ে কিছু একটা উচ্চারণ করতে হুম পারেন। তাহলে দীর্ঘ প্রশ্বাস নেওয়ার পরে হুম। তারপরে অ, এর মকারটাকে আলাদা করে যখন বলছেন অ, উ, ম, মকারটাকে ওইভাবে বলতে পারবেন না। মকারটাকে আমরা কি বলতে পারবো? মানে মকারের যে হয়ে যাবে ধ্বনিটা সেটা এইভাবে বেরোবে। মানে বললে যেমন হয় অ, মানে 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 দুটো ঠোঁট এক হয়ে যাবে, যখন মটা এইরকম। বলবো দুটো ঠোঁট এক হয়ে যাবে। হ্যাঁ, ব্যাস ওই উম ওই যে মানে ওটা যে ওই যে ধ্বনিটা আসছে, ওটাই হুম আসলে মকারের উচ্চারণ হচ্ছে। ও আর আলাদা করে আমি সেপারেটলি যে এইভাবে বলতে পারবো না। যখন মকারটা যখন বলবেন, তখন বুঝতে পারবেন যে ওটা যেন মাথাতেই হচ্ছে আমাদের। মাথা থেকে মটা হচ্ছে।
আচ্ছা, হ্যাঁ, মানে ওখানে একটা ভাইব্রেশনটা ওখানেই হচ্ছে, মানে মকারের যে ওখানে ধ্বনিটা সেটা হবে, যেন ওখান থেকেই আসছে। সেটা ওখানে আসছে। আচ্ছা, অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু ফিল দ্যাট, যে আমাদের এই প্রত্যেকটা তিনটে ধ্বনি, একটা হুম উদর থেকেই হচ্ছে, আর হুম একটা বক্ষপ্রদেশ থেকে হচ্ছে, আর একটা হুম, মানে শিরাহা মানে শিরসি হচ্ছে, মানে মাথাতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। এই তিনটে ধ্বনি মিলিয়ে ওই ওম উচ্চারণটা তাহলে প্রপার হ্যাঁ, হবে। হ্যাঁ, এটাই আসলে মানে সঠিক উচ্চারণ, মানে এই প্রসেসে উচ্চারণটা করতে হয়। হুম, এবারে এটা কেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো মোটামুটি অত আমি যাচ্ছি না, মানে একটা ওই আমাদের যে কুণ্ডলিনী ইত্যাদি বিষয়গুলো ওখানে চলে আসে। হুম হুম তো মানে সোজা কথা একটা জিনিস আমরা বুঝতে পারছি যে আমাদের আহ কি বলবো, আস্তে আস্তে যে কোনো জিনিস একটা মানে একেবারে শিরোহা মানে একদম হায়েস্ট আমাদের শরীরের যদি একটা মানে অঙ্গ হুম হিসেবে যদি আমরা স্কেল দিয়ে একটা মেপে দেখি যে ওটাই হচ্ছে আমাদের হায়েস্ট পয়েন্ট একটা, মানে হুম, ঊর্ধ্ব প্রদেশের হায়েস্ট পয়েন্ট হচ্ছে শিরোহা, তাহলে মাথা। আচ্ছা, এবার মাথা। ওখানেই আমাদের সবকিছুর একটা কি বলবো, আমাদের যে সমস্ত সিদ্ধি যা কিছু উপাসনা ওখানেই তার একটা কি বলবো হুম চরম পরিণতি। হুম ঠিক আছে, এটা কুণ্ডলিনীর বিষয়টা যেখানে চলে আসে অত দূরে গিয়ে লাভ নেই, কিন্তু হুম, জাস্ট ওম উচ্চারণ যে পদ্ধতি সেটা এরকম। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করবো এইভাবে ওদর থেকে বক্ষ থেকে তারপরে মাথায় গিয়ে। হুম মানে খুব সহজ, মানে এই প্রসেসে হুম, গেলে যে কাউন্টিংটা করতে হবে আমাকে, ওই ওই যেমন ওই কাউন্ট মানে করতে হবে একটা। বিশেষ করে হুম, দেখবেন যে অনুলোম বিলোম, মানে হ্যাঁ ওই যে আমরা যেটা করি অনুলোম বিলোম যে হ্যাঁ, প্রাণায়ামটা করা হয়, অনুলোম বিলোম। হুম, সেটার ক্ষেত্রে যেমন আমরা কাউন্ট করি, মানে ওটা তো হ্যাঁ, অবশ্যই 10 মানে ওটা কাউন্ট করি, আবার একদম 10 মানে ছাড়ার সময় আবার 10 কাউন্ট করি। টাইমিংটা হুম মানে প্রশ্বাস নেওয়া হুম শ্বাস নেওয়া আর ছাড়া হুম, দুটোর যে টাইমিং সেটা তো সমান হতে হবে, তবেই অ্যাকচুয়ালি সমান ওটার হতে হবে, মানে কোনো হ্যাঁ। সঠিক হুম উপকারিতা আছে। না হুম, হলে অ্যাকচুয়ালি ওটা ভুল হচ্ছে এবং ক্ষতি করে সেটা। হ্যাঁ। তো ওই জন্য ওটার ক্ষেত্রে যেমন আমরা কাউন্ট করি যে প্রশ্বাসটা ঠিক যতক্ষণ আমাদের নিচ্ছি, মানে শ্বাস যতক্ষণ নিচ্ছি যতটা টাইম ধরে, হুম মানে হুম ছাড়ার ক্ষেত্রেও যেন সেই টাইমটা মেনটেন করা হয়। হুম তো সেক্ষেত্রে যেমন কাউন্ট করা হয় সে এখানেও হুম, তাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বেশ, তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করি। ঠিক আছে, তো যারা হোম টাস্ক দেননি তারা দিয়ে দেবেন, আর আমি আরো কিছু এরকম শ্লোক মানে অপরিচিত কিছু শ্লোক পাঠিয়ে দেবো, এবং এরকম ছন্দের নামও দিয়ে দেবো। হোম টাস্ক হিসেবে এখন ওগুলোই থাকবে, ওগুলোই ভালো করে অভ্যাস করুন, যাতে ছন্দগুলো আমাদের ছন্দের যে উদাহরণ শ্লোক, মানে একটা আমাদের তো অ্যাকচুয়ালি ওটাই লক্ষ্য যে একটা পার্টিকুলার ছন্দের একটা শ্লোক ঠিকঠাক করে পড়তে শেখা। একটা শ্লোক ঠিকঠাক পড়তে শিখলে আপনি দেখুন, মানে তোটক ছন্দের যদি একটা শ্লোক আমি ঠিকঠাক পড়তে পারি, তাহলে মধুর অষ্টকম আমি অনায়াসেই পড়তে পারবো। তাহলে একটা শ্লোক ঠিকঠাক পড়া শিখলে আমি যে কোনো ওই ছন্দের যে কোনো স্তোত্র নিজেরাই একটু চেষ্টা করলে পড়ে ফেলতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো সেটাই আমাদের অ্যাকচুয়ালি কাজ, যে একটা করে শ্লোক খুব সুন্দরভাবে শেখা। এবার সেটা শিখছেন কিনা তার জন্য হোম টাস্ক আমি দিচ্ছি কিছু অপরিচিত শ্লোক, কারণ ওটা শিখলে আপনি অপরিচিত যে শ্লোক সেটাও ভালো মানে সেটাও ইজিলি বলতে পারবেন। ঠিক আছে, তো ওই রকমই আমি আরো কয়েকটা শ্লোক পাঠিয়ে দেবো অন্যান্য ছন্দে, যেগুলো আমাদের হয়েছে, যেগুলো দেওয়া হয়েছে তিনটে, তার বাইরে আরো দু একটা, এইভাবে আমি কয়েকটা পাঠিয়ে দেবো। তো সেগুলো আবার সবাই হোম টাস্ক হিসাবে পাঠিয়ে দেবেন। আপনাদের কিন্তু এটা নভেম্বরের শেষ, আজকে নভেম্বরের শেষ ক্লাস। এক্সাম হচ্ছে জানুয়ারির 15 তারিখের আগেই হবে, মানে ধরে রাখুন যে জানুয়ারির সেকেন্ড উইক। স্যার যদি জানুয়ারিতে এক্সামে যদি আমি ধরুন আমি বলছি ফেল করে গেলাম, তো কি আমি কি কন্টিনিউ করতে পারি আবার এই ক্লাসটা, মানে আবার ওই অ্যাডমিশন হ্যাঁ, যেরকম এবারে করে হয়? সম্ভবত ম্যাডাম মানে এই ক্লাসে তো ঠিক কেউ ফেল করে না, মানে আচ্ছা আমি তো ক্লাসটা নিই আর এরকম রেকর্ডও নেই, মানে অ্যাকচুয়ালি আপনিও আচ্ছা বুঝতে পারছেন যে এখানে দেখে দেখে বলতে হবে। এবারে আচ্ছা, এমনটা কেউ হয় না যে কেউ বলতেই পারলো না, বা হ্যাঁ, একেবারে এমন খারাপ বললো যে আমি নাম্বারই দিতে পারছি না, এমনটা হয় না মোটামুটি। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, মানে পাস মার্ক যেহেতু হুম আপনারা যদি আপনাদের 50-তে এক্সাম, তো হুম, 50-তে এক্সামে আপনাদের পাস মার্ক হচ্ছে 80 বা 80, 70 মানে 34, 100-তে 70, 34 মানে এখানে 70। তো আচ্ছা এটা বুঝতেই পারছেন যে 17 পাওয়াটা এখানে কিছুই না, মানে এটা তো আচ্ছা, মানে এটা পাবে না এমন কেউ নেই, এটা যদি কেউ পায় তাহলে সেটা ইতিহাস হুম হয়ে যাবে। আচ্ছা,
মানে স্যার এমন তো হয় না পরীক্ষাতে যে কি কেউ আসছে এবং বলতেই পারছে না, দেখে দেখে বলতে পারছে না, বা এতটাই বাজে বলছে যে নাম্বার দিতে পারছে না, এমনটা তো হয় না। মানে মানে একটা এমন এতটাই হয় যে নাম্বার দিতেই হয়, মানে 17-এর উপরে চলেই যাবে। আচ্ছা বেশ। না আমার স্যার পরীক্ষায় কি ছন্দ বের করার এ থাকবে না, মানে? পরীক্ষাতে আপনাদের পরীক্ষাতে শুধু আপনাদেরকে দেখে দেখে পড়তে হবে। মানে আপনারা আচ্ছা যা শিখেছেন সেটাকে আপনাদের যা কিছু থাকবে সেটা হচ্ছে পড়া, আর কিছু না। মানে কোনো রকম আচ্ছা ছন্দের মানে থিওরি কিছু থাকবে না। সে ছন্দেরই হোক আর আচ্ছা আমাদের যে প্রথম দিকে শিখেছিলাম উচ্চারণের কিছু, সেসব কিছুই না। শুধুমাত্র শ্লোক থাকবে, তার উচ্চারণ করে দেখাতে হবে, এবং পুরোটাই দেখে দেখে, না দেখে কিছুই না। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আজকে এ পর্যন্তই থাকছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। শুভরাত্রি শুভরাত্রি স্যার। স্যার। হ্যাঁ শুভরাত্রি। হুম। শুভরাত্রি।